আসসালামু আলাইকুম। মার্সপোর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই বাংলা ক্লাসে। আজকের ক্লাসটা বেসিক্যালি প্রাইমারি ক্রাশ কোর্সের জন্য চালু করা হয়েছে। খুব শীঘ্রই এই ব্যাচটা রান হয়ে যাবে, আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। তো যারা একটু এই মুহূর্তে আমাকে দেখছেন বা যারা আমার কথা এই মুহূর্তে শুনছেন, তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, অথবা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আর একটু জানাবেন যে আমি বোর্ডে যে লিখেছি, যে লেখাটা লিখেছি, এটা কি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, এটাও জরুরি। ওকে, অনেকজন আমাকে দেখছেন, আমি একটু কমেন্ট সেকশনে একটু চেক করে আসি যে সবার কি অবস্থা, কারা কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন একটু আমাকে জানান। অলরেডি কাজী রিফাত আহমেদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ওকে, উনি আমার প্রিভিয়াস স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট বলতে পারি, সেই থেকে উনি কমেন্ট করেছেন। যারা একটু আমাকে দেখছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখছেন, এই দুটো জানালেই চলবে। আর লাইভ ক্যামেরা সব ঠিকঠাক আছে কিনা। ওকে, কাজী রিফাত আহমেদ অলরেডি কমেন্ট করে জানিয়েছেন যে হ্যাঁ সব ক্লিয়ার আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছেন। গুড। ওকে, সাইদ আমির আলী আছেন, সেলুট স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, শাহরিয়ার শাকিল ভাই দেখছেন আমাকে, উনি বলছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবং উনি দেখছেন মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত। ঠিক আছে, দুইটা জেলার আলুর জন্য বিখ্যাত, একটা হচ্ছে মুন্সিগঞ্জ আর একটা হচ্ছে আমার শ্রদ্ধেয় জয়পুরহাট। আমি জয়পুরহাটের সন্তান, জয়পুরহাটে প্রচুর পরিমাণে আলু পাওয়া যায়। ওকে, রিফাত বলছে যে সে গোপালগঞ্জ থেকে দেখছে, বা সৈয়দ আমির আলী দেখছেন জামালপুর থেকে। হ্যাঁ, জামালপুরে গিয়েছিলাম, আশা করছি উনি ময়মনসিংহ জামালপুরের কথা বলেছেন। ওকে, ঠিক আছে, তার মানে আপনারা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিকঠাকই আছে। আমি আর একটু টাইম নেই, নিয়ে তারপরে ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে ছোট, তা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছেন বা আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়েছেন, তারা আপনারা আপনাদের ফ্রেন্ডসকে, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে বা যাদের এই অন্তত ব্যাকরণের কোর্সটা লাগবে বা প্রাইমারি জবের প্রিপারেশন নিচ্ছেন, অথবা বিসিএস ব্যাংক জব যে কোনো জবের প্রিপারেশন থেকে শুরু করে, অথবা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকেও আপনারা মেনশন করতে পারেন বা তাদের ওয়ালে শেয়ার করতে পারেন, অথবা নিজের ওয়ালে শেয়ার করতে পারেন। এতে হবে কি যে এতে যাদের জন্য এই ক্লাসটা দরকার তারা কিন্তু এই ক্লাসের একটা নোটিফিকেশন পেয়ে যাবে বা ক্লাসের মেসেজটা পেয়ে যাবে। ঠিক আছে। ওকে, এর মধ্যে জীবন দাস কমেন্ট করেছেন, উনি দিনাজপুর থেকে দেখছেন। মুসাবিন শমশের বলছেন ঠাকুরগাঁও স্যার, তার উনি ঠাকুরগাঁও থেকে দেখছেন। দ্যাটস গুড। ওকে, ঠিক আছে, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আপনাদের ফ্রেন্ডকে মেনশন করেছেন। আর লাইভটা একটু আপনাদের নিজস্ব ওয়ালে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে নিজেও ক্লাসে দেখতে পারবেন এবং আপনার যারা ফ্রেন্ডস আছে তারাও আপনাদের এই ক্লাসটা আপনাদের দেখতে পাবেন। ঠিক আছে। আর এই মানে আজকে যে ক্লাসটা, এটা হচ্ছে প্রাইমারি ব্যাচের ফার্স্ট ক্লাস। একটা নতুন আমাদের কোর্স চালু হচ্ছে, সেই কোর্সের আজকে হচ্ছে বাংলা ব্যাকরণের ফার্স্ট ক্লাস বলতে পারি। ঠিক আছে। তো আজকে ক্লাসটা একদম ফ্রি। নেক্সট যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আমাদের যে স্পেশাল যে গ্রুপ আছে বা প্রাইভেট যে গ্রুপ আছে, ওই গ্রুপে একদম আমাদের লেকচারশিপ অনুযায়ী ক্লাসগুলো হবে। তো যারা এখনো আমাদের প্রাইমারি ক্রাশ কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেননি, তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, আমাদের যে পেজের নাম্বার আছে, হটলাইন নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা দ্রুত আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে মার্স ফরওয়ার্ড নামে যে অ্যাপসটি আছে, এই অ্যাপ আছে, অ্যাপসটা ডাউনলোড করবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন কোর্স সম্বন্ধে জানতে পারবেন, কিভাবে এনরোল করবেন, সবকিছু ওখানে পাবেন। ঠিক আছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। মুসাবিন সংসার একজনকে মেনশন করেছেন, মেনশন করে ক্লাসটি করার জন্য তাগিদ দিয়েছেন। থ্যাংক ইউ। চলুন আমরা ক্লাস শুরু করে দিই। আজকে প্রথমেই আমরা যে বিষয় লেকচার 1 এ যা আছে, আপনাদের কাছে সবার কাছে আমরা মার্চ ফোর্ট থেকে লেকচার শীট পৌঁছে দিয়ে থাকি, এবং সবার কাছে একটা করে শীট থাকার কথা। আমার কাছে একটা শীট আছে। হ্যাঁ, এই যে একটা শীট আছে, এই শীটটা হচ্ছে মার্চ ফোর্ডের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য মানে প্রস্তুতিমূলক যে শীট, এই শীটটা আপনার কাছেও থাকবে। এই শীট আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী আমাদের ক্লাসগুলো হয়। ঠিক আছে। প্রথম নম্বর লেকচার 1 আছে বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, রূপ, বাংলা সাহিত্যের ইতিহাস। তো আজকে আমি বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, রূপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক। আর আপনারা আমাদের মানে কোর্সে ভর্তি হয়ে গেলেই আপনি
বই টই বা যা যা পাওয়ার সব পেয়ে যাবেন। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, পেজে মেসেজ করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে মার্স ফরওয়ার্ড যে অ্যাপটা আছে এই অ্যাপটা ডাউনলোড করলেও আপনি সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, শামীম রাজা জয়েন করেছেন, উনিও বলছেন জয়পুরহাট থেকে, দ্যাটস গুড। এসকে তুহিন খান, তুহিন খান হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, একই সঙ্গে আমরা কলেজ পাস করেছি, ভার্সিটি পাস শেষ করেছি, এখন সেও ঢাকাতে আমিও ঢাকাতে। ওকে, তুহিন খান আমার লাইভটা দেখছে, দ্যাটস গুড। আজকে ব্যাকগ্রাউন্ডের প্রথম টপিক, যে টপিকের নাম বলে দিচ্ছি আবার, যে আজকে শিখবো হচ্ছে বাংলা ভাষার উদ্ভব, বিকাশ ও রূপ। চলুন প্রথমে এই ভাষা নিয়ে কিছু শিখে ফেলি। খাতার উপর হেডলাইন দিতে পারেন যে ভাষা। আচ্ছা, আমরা প্রথমেই জেনে নিই যে ভাষা কাকে বলে। প্রথমেই জেনে যে ভাষা কাকে বলে। ভাষার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে আমরা তাকে কি বলি, ভাষা বলি। হ্যাঁ, এই সংজ্ঞাটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, এখনো পড়ি। এই সংজ্ঞাটা ঠিক আছে, তবে এই সংজ্ঞার সঙ্গে একটু কিছু যুক্ত হতে পারে। যুক্তটা কি দেখেন, একটা মজার হিস্টোরি বলি, মজার হিস্টোরি না, এটা আমি প্রায় সময় বলে রাখি বা ঘটনা সত্য। তো আমার একজন রুমমেট ছিলেন, উনিও খুব মেধাবী মানুষ। তো উনি একটা চাকরির পরীক্ষার ভাইভাতে গিয়েছিলেন, এবং ভাইভাতে গিয়ে সালাম দেওয়ার পরে কুশলাদি বিনিময়ের পরে প্রথমে ওনাকে যে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্ন ছিল যে আপনি বাকযন্ত্র ছাড়া ভাষা তৈরি করুন। তো উনি তার হাত তুলে সালাম দিয়েছেন, এবং এটাও কিন্তু একটা ভাষা। তার মানে ভাষার বেসিক কনসেপ্টটা হচ্ছে যে বাকযন্ত্রই যে লাগবে বিষয়টা এমন না, বাকযন্ত্র ছাড়াও কিন্তু আপনি ভাষা তৈরি করতে পারবেন। তার মানে ভাষার মেইন কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট হচ্ছে বক্তা যা বলবে, রিসিভার বা শ্রোতা ওইটুকু শুনে দেখে বা যে কোনো ভাবে যদি বুঝতে পারে, তাহলে আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো ভাষা। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, এর মধ্যে মোহাম্মদ রুবেল আমার সাথে যুক্ত হয়েছেন, উনি প্রশ্ন করেছেন যে বন্ধু কেমন আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে ভাষা সংজ্ঞাটা মোটামুটি ক্লিয়ার। ভাষার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মানুষ বাকযন্ত্রের সাহায্যে অথবা বাকযন্ত্র ছাড়াও ইশারার মাধ্যমে, হাতের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো কিছুর মাধ্যমে, আকার ইঙ্গিতেও যদি বোঝাতে পারে, তাহলে সেটাই হবে কি বলতো, ভাষা। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আসেন সবচেয়ে যে প্রশ্নটা পরীক্ষায় বেশি আসে এবং আপনাদেরকে কনফিউজ করা হয়, সেই প্রশ্ন রেখে দিচ্ছি। আপনাদের প্রশ্ন করছি, সবাই একটু কমেন্ট করে উত্তর করবেন। যদি আপনাকে প্রশ্ন করি ভাষার উপকরণ কি, সবাই ঝটপট কমেন্ট করুন দেখি যে ভাষার উপকরণ কি। ওকে, যারা এই মুহূর্তে একটু দেখছেন তারা লাইভটা একটু শেয়ার করবেন এবং সঙ্গে সঙ্গে কমেন্ট করে মেনশন করে বন্ধুদের জানিয়ে দিবেন আপনার যে ভাষার উপকরণ কি। আপনারা উত্তর করতে থাকুন আর আমি এদিকে লিখতে থাকছি। এখানে আমি উপরে লিখলাম যে ভাষার হচ্ছে উপাদান, তার নিচে লিখলাম উপকরণ। আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভাষার উপকরণ কি। আপনাদের কাজ হবে যে আপনার ভুল হোক, শুদ্ধ হোক, জানা হোক, অজানা হোক, উত্তর করা। এটা কিন্তু উপকার আছে, আপনার ভুল উত্তর করলে উপকার আছে, সঠিক উত্তর করলে উপকার আছে। কি উপকার আছে একটু পরে বলছি। ওকে, এর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, যেমন জীবন দাস করেছেন যে উত্তর লিখেছেন বাক্য, আবার কাজী রিফাত আহমেদ লিখেছেন ধ্বনি, মোস্তফা বাবু উনিও কমেন্ট করেছেন ধ্বনি, আবার ফরিদুল ইসলাম বলছেন ধ্বনি। তার মানে এখানে কেউ বলছেন বাক্য আর কেউ বলছেন ধ্বনি। যখনই আপনি কোনো প্রশ্নের উত্তর দুজন দুই জায়গা থেকে দুই রকম উত্তর দিয়ে ফেলেন, তখন বিষয়টা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কারণ অনেকে একটু কনফিডেন্সের সাথে উত্তরটা ভুল দিয়ে ফেলে। আসেন একটু ক্লিয়ার করে দিই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাষার উপাদান কি, মনে রাখবেন যে ভাষার উপাদান হচ্ছে ধ্বনি, আর ভাষার উপকরণ কি, ভাষার উপকরণ হচ্ছে বাক্য। এখন প্রশ্ন করতে পারেন যে কেন উপাদান ধ্বনি আর কেন উপকরণ বাক্য হলো, এটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে উপাদান কি আর উপকরণ কি। হয়তো বা আপনি বোঝেনই না, অথবা অনেকে জানেনই না যে উপাদান এবং উপকরণের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, বেসিক পার্থক্যটা কোথায়। ঠিক আছে, আসেন আমি আপনাদের উপাদান এবং উপকরণের বেসিক পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। ধরেন এটা একটা মিষ্টির দোকান, জাস্ট ধরে নেন এটা কিসের দোকান, একটা মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানটাকে আমরা তুলনা করবো ভাষার সঙ্গে। এটা কিসের দোকান, এটা হচ্ছে একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানে মনে করেন যে হরেক রকমের মিষ্টি আছে, মিষ্টি দোকানে হরেক রকম মিষ্টি থাকতে পারে। কি কি মিষ্টি থাকে, মিষ্টি থাকে কি চমচম, তাই না, মিষ্টি থাকে কি রসমালাই,
থাকে হচ্ছে কালো জাম, থাকে হচ্ছে লাড্ডু, মানে এটসেট্রা, অনেক রকমের মিষ্টি থাকে। একটা মিষ্টির দোকানে অনেক ধরনের মিষ্টি জাতীয় পণ্য থাকে। এখন দেখেন এই দোকানটাকে আমরা ভাষার সঙ্গে যদি তুলনা করি, তাহলে এই দোকানের উপকরণ কি? এই মিষ্টির দোকানের উপকরণ হচ্ছে চমচম, রসমালাই, কালোজাম, লাড্ডু, এরকম যা পাবেন এই সবগুলো হচ্ছে এই মিষ্টির দোকানের উপকরণ। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে দেখেন একটা মিষ্টির দোকানের উপকরণ কি কি হতে পারে? প্রথমে কি রসমালাই, কালোজাম, দই, লাড্ডু, যা থাকবে মিষ্টি জাতীয় যত ধরনের পণ্য থাকবে সবগুলি হচ্ছে ওই দোকানের উপকরণ। এখন দেখেন তাহলে ওই দোকানের উপাদান কি? ওই দোকানের উপাদান আসবে এই যে চমচম, রসমালাই, কালোজাম, লাড্ডু, এইগুলো বানাইতে আমার যা লাগবে সেইগুলো হচ্ছে উপাদান। এটা খুবই সিম্পলি চিন্তা করেন, চমচম বা রসমালাই বানাইতে আমার কি লাগবে? চমচম বা রসমালাই বানাতে লাগবে কি? আমার দুধ লাগবে, চিনি লাগবে, ছানা লাগবে, ময়দা লাগতে পারে, পানি লাগবে, এই ধরনের যা লাগবে সেইগুলো হচ্ছে আমার উপাদান। আশা করতে বুঝতে পেরেছেন। তাহলে দেখেন উপাদানের উপকরণের মধ্যে বেসিক পার্থক্যটাই হচ্ছে যে অনেকগুলো উপাদান একসঙ্গে যুক্ত করলে কি হয়ে যাবে? উপকরণ হয়ে যাবে। আমি আবার রিপিট করে বলছি, যখন অনেকগুলো উপাদান একসঙ্গে যুক্ত করবেন তখন হয়ে যাবে কি? উপকরণ। এবার আসেন ভাষার ক্ষেত্রে, দেখেন ধ্বনি কি? ধ্বনি হচ্ছে একদম রুট লেভেল, যা উচ্চারণ করবেন তাই হচ্ছে ধ্বনি। অনেকগুলো ধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে কি হয়? শব্দ হয়। আবার অনেকগুলো শব্দ একসঙ্গে যুক্ত কি হচ্ছে? বাক্য হচ্ছে। তার মানে বাক্য হচ্ছে পরবর্তী লেভেল, আর একদম রুট লেভেল কি? ধ্বনি। এই জন্য আমরা উপাদান, দেখেন উপাদানও কি? রুট লেভেল। এই জন্য বলছি ভাষার উপাদান হচ্ছে ধ্বনি আর উপকরণ হচ্ছে বাক্য। আশা করছি এবার উপাদান আর উপকরণের বেসিক তথ্যটা বুঝতে পেরেছেন। একটু জানাবেন যে আপনাদের উপাদান আর উপকরণের মধ্যে কোনো মানে বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। এরপরও যদি মনে না থাকে তাহলে শর্টকাট টেকনিক মনে রাখবেন যে উপাদানে ন আছে, ধ্বনিতে ন আছে, উপকরণে ক আছে, বাক্যতে ক আছে। এটা তো শর্টকাট টেকনিক, যে জাস্ট মনে রাখার জন্য। এমন না যে এটা যে সবগুলো হবে, বিষয়টা এমন না, সবগুলো হবে না, জাস্ট আমরা মনে রাখার সুবাদে এই টেকনিকটা ফলো করব। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এরপর আসেন আমরা ভাষা নিয়ে কিছু তথ্য জেনে রাখি যেগুলো পরীক্ষায় মাঝে সাথে চলে আসে এবং গুরুত্বপূর্ণ তথ্য। আসেন ভাষা নিয়ে তথ্যতে যদি দেই তাহলে ভাষা নিয়ে একটা প্রথম তথ্য দিতে পারি যে এখন পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত। দেখেন এটা নিয়ে বেশ কিছু মতবাদ আছে, তারপর আমি আপনাদেরকে কিছু ক্লিয়ার করে দিচ্ছি যে প্রচলিত ভাষার সংখ্যা। দেখেন এই প্রচলিত ভাষার সংখ্যার যদি কথা বলা হয় তাহলে আমাদেরকে ইথনোলগ ফলো করতে হবে সাধারণত। দেখেন ইথনোলগের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা ৭,১১৮টি প্রায়। ঠিক আছে, এটাকে আমরা অ্যাবসলিউট ধরছি না, প্রায় বলছি। তবে আমরা বাজারে যে বইগুলো পাই বা বাজারে যে প্রচলিত বই আছে অথবা নবম দশম শ্রেণীর যে নতুন যে বইটা আছে সেই বইটাতে লেখা আছে যে প্রায় ৩,৫০০। প্রায় কত হাজার? ৩,৫০০। তো আসলে কোনটাকে আমরা প্রায়োরিটি দিব এটা ডিপেন্ড করবে যে প্রশ্ন কি কি চেয়েছে। তবে এই তথ্যটা হচ্ছে ইথনোলগ। এখন প্রশ্ন হতে পারে যে ইথনোলগটা কি? ইথনোলগ, দেখেন প্রত্যেকটা বিশ্বের জন্য কিছু কিছু সংস্থা থাকে। এই যে যেমন যেমন ধরেন বাংলাদেশে এখন কতগুলো জনসংখ্যা আছে, কতজন মারা যাচ্ছে বা কতজন নতুন শিশু জন্মগ্রহণ করছে, এগুলো জানাশোনার জন্য আমরা আদমশুমারি দেখি, তাই না? এইটা একটা সংস্থা আছে। তো ঠিক পৃথিবীতে কতগুলো ভাষা আছে, কোন দেশের লোকজন কোন ভাষায় কথা বলে, ওই দেশে আর কি কি ভাষা প্রচলিত আছে, কোন ভাষা বিলুপ্ত হচ্ছে বা ওখান থেকে আর নতুন কোনো ভাষা তৈরি হচ্ছে কিনা, এরকম ভাষা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংস্থা, সেই সংস্থার নামটা হচ্ছে ইথনোলগ। এই ইথনোলগ প্রত্যেক বছর ২১শে ফেব্রুয়ারি, বলেন কবে? যে প্রত্যেক বছর ২১শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের যে রিপোর্টটা থাকে সেই রিপোর্টটা প্রকাশ করে। তো এই ইথনোলগের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী যে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে প্রায় ৭,১১৮টি, অথবা বলতে পারি যে প্রায় ৭,০০০টি। এখন দেখেন অপশনে, ওকে, এখন যদি অপশনে আপনি দেখেন যে ৭,০০০ থাকে তাহলে প্রায় ৭,০০০ থাকলে উত্তর সেটা হবে। আর যদি ৭,০০০ না থাকে, যদি মনে করেন যে ৩৫০০ বা ৩,৫০০ এরকম কাছাকাছি থাকে, তখন আপনি উত্তরটা এটা দেখেন। তার মানে ভেবে নেবেন যে যিনি প্রশ্ন করছেন তিনি এইটাকে বেস ধরে প্রশ্ন উত্তর করেছেন। ঠিক আছে?
আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যে মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষা স্থান এখন ষষ্ঠ হয়েছে, এর আগে পঞ্চম চতুর্থ ছিল, লাস্ট তখন ষষ্ঠ। আবার কত কোটি লোকের মুখের ভাষা বাংলা, এটা নিয়েও কনফিউশন আছে। তো যেগুলো একটু বেশি কনফিউশন থাকে পরীক্ষাতে ওইগুলো খুবই কম আসে। তো আপনি চেষ্টা করবেন যে মানে পরীক্ষা রুমে যাওয়ার আগে একদম আপডেট তথ্যটি জেনে যাওয়ার জন্য। ওকে, এরপর যে তথ্যগুলো পরিবর্তন হবে না সেগুলো দেখি। যে দাপ্তরিক ভাষা হিসাবে খাতায় লেখেন যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান কত? এখানে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্থান হচ্ছে দশম, এটা লিখে রাখতে পারেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যা মোটামুটি আপনারা জানেন, তা হচ্ছে আমরা তো এই উপমহাদেশের সঙ্গে ছিলাম, ভারত পাকিস্তান বাংলাদেশ। এটা ছাড়াও যদি বলি যে বাংলাদেশ ছাড়াও আরেকটা দেশ আছে যে দেশ তাদের বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই দেশটার নাম কি সেটা একটু ঝটপট বলেন দেখি। যে বাংলাদেশ ছাড়াও আরো একটি দেশ আছে যে দেশটা বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই দেশটার নাম কি? ওকে, এর মধ্যে শিরিন আক্তার শান্তনাস, যদি দুটি অ্যান্সার থাকে তাহলে কোনটা দিবেন? তাহলে সর্বশেষ আপডেট যে তথ্য সেই তথ্যটা উত্তর করবেন। ঠিক আছে, ওকে, অনেকে উত্তর করছেন। উত্তরটা হচ্ছে সিয়েরা লিওন। উত্তরটা একেবারেই ঠিক আছে, উত্তরটা হবে সিয়েরা লিওন। এবার আসেন সিয়েরা লিওন কেন বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল, এটা তো অবশ্যই জানা দরকার, তাই না? দেখেন সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বড় কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন জাতিসংঘের সৈন্য প্রেরণে 1 নাম্বার। আমি আবার রিপিট করে বলছি, বাংলাদেশ এখন জাতিসংঘে সৈন্য প্রেরণে 1 নাম্বার। তো বাংলাদেশের অনেক সৈন্য জাতিসংঘে আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হিসেবে বাংলাদেশে অনেক সৈন্য সিয়েরা লিওনে পাঠিয়েছে। সিয়েরা লিওন হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, আফ্রিকান কান্ট্রি, এখানকার অবস্থা খুবই খারাপ। তো এই বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে ওই দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রচুর কাজ করে যাচ্ছে, অনেকগুলো স্কুল স্থাপন করেছে, ব্রিজ কালভার্ট করে যাচ্ছে, বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প, বাচ্চাদের পুষ্টিকরণে বাংলাদেশের সেনাবাহিনী প্রচুর কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের সেনাবাহিনীর সম্মানার্থে অথবা বাংলাদেশের সম্মানার্থে সেই দেশের সরকার বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওকে, এটা আপনারা সবাই পেরেছেন, খুব কমন প্রশ্ন হয়ে গেছে, তাই না? দ্যাটস গুড। এবার আসেন আপনাদের জন্য একটু চমৎকার প্রশ্ন, তা হচ্ছে বাংলা ভাষার রূপ কয়টি? এটা আপনিও জানেন আমিও জানি যে বাংলা ভাষার রূপ দুইটি। এই বাংলা ভাষার যে রূপ দুটি আছে, এই দুইটা রূপ কি কি তা আপনি লিখতে থাকুন। সবাই ঝটপট লিখতে থাকুন যে বাংলা ভাষার রূপ কয়টি। আমি উত্তর করে দিলাম দুইটি, এই দুইটা রূপ কি কি সেটা লিখতে থাকুন। ওকে, আমি আরেকবার আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে আজকে আমাদের ক্লাসটা একদম ফ্রি ক্লাস। আপনারা প্রাইমারি কোর্সের জন্য আর একটা ফ্রি ক্লাস পাবেন, এরপরে আমাদের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হবে। তো যারা এই মুহূর্তে প্রাইমারি বা ব্যাংক জব বা সবগুলো তো পড়াশোনা প্রায় কাছাকাছি, তো খুব বেশি মানে ডিফারেন্স থাকে না। তো যারা এই মুহূর্তে প্রাইমারি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের কোর্সটা এনরোল করে ফেলবেন। আর কিভাবে এনরোল করবেন তা অলরেডি এর আগে বলে দিয়েছি, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা আমাদের পেজের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের মার্কস পাওয়ার নামে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, ওখান থেকে ডাউনলোড করে আপনি এনরোল করতে পারবেন। ঠিক আছে, ওকে, দেখেন ভাষার হচ্ছে রূপ দুইটা, রূপ করা দুইটা, একটা হচ্ছে লৈখিক রূপ, আরেকটা হচ্ছে মৌখিক রূপ। অনেকেই এখানে আবেগে ভুল লিখে ফেলেন যে ভাষার রূপ দুইটা, এটা ঠিক আছে, কিন্তু কেউ সাধু আর চরিত লিখে ফেলেন, কিন্তু তা একেবারেই ভুল। এখন দেখেন এই যে লৈখিক রূপ, এই লৈখিক রূপ হচ্ছে দুই প্রকার। ওকে, একটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে চলিত। এখন দেখেন মৌখিক রূপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলিত, আরেকটা হচ্ছে আঞ্চলিক। ওকে, তাহলে দেখেন কি পেলাম যে মৌখিক রূপ দুই প্রকার, আবার লৈখিক রূপ দুই প্রকার। এখন দেখেন এই আঞ্চলিকের আরেকটা নাম আছে যা আমরা বলি হচ্ছে উপভাষা। আঞ্চলিকের আরেকটা নাম কি? উপভাষা। আর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিল যে উপভাষার ইংরেজি কি? উপভাষার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। সো এইটা কিন্তু এমসিকিউ আকারে এসেছিল, মনে রাখবেন। আর উপভাষার প্রবর্তক হচ্ছে, আমি আবার রিপিট করে বলছি,
উপভাষার প্রবর্তক হচ্ছে শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। দেখেন আঞ্চলিক ভাষার চারটা নাম উপভাষা বা উপভাষা আছে, এই কথা প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আসেন এখান থেকে আর কি কি প্রশ্ন আসে। প্রশ্নের সাধু আর চলিতের মধ্যে পার্থক্য। সাধু এবং চলিতের মধ্যে বেসিক পার্থক্য বা প্রধান পার্থক্যটা পরিলক্ষিত হয় সর্বনাম এবং ক্রিয়াপদে। কারণ কি, আমরা যদি সাধু থেকে চলিত অথবা চলিত থেকে সাধুতে রূপান্তর করতে চাই, তাহলে সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যেই পার্থক্যটাই দেখা যায়। যেমন দেখেন যদি বলি কি যে তাহার, এই তাহার কি সর্বনাম, তাহার দিয়ে কি দেবে তার। আবার দেখেন যদি বলি কি যে করিয়াছি, যদি বলি আমি যে করিয়াছি, এখান থেকে কি হয়ে যাবে করেছি, করেছি। ওকে, তার মানে দেখেন সর্বনাম এবং ক্রিয়াপদ এই দুইটা পদেরই আমরা পার্থক্য মানে পরিলক্ষিত করা হয়। আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। তো এখান থেকে ইম্পর্টেন্ট কি দেখেন, আপনাদের হচ্ছে প্রাইমারি নিবন্ধন পরীক্ষাতে কিন্তু এই ডায়ালেক্ট পরীক্ষা প্রশ্ন ছিল, সাধু চলিতের মধ্যে পার্থক্য কোথায় পরিলক্ষিত হয়, সর্বনাম ও ক্রিয়াপদে, এটাও পরীক্ষায় এসেছিল। এরপর আসেন আমরা যা শিখবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতেই হবে। এটা চাকরি পরীক্ষা থেকে শুরু করে আপনার নিজের জন্য হলেও জানা দরকার। কিছু কিছু বিষয় আছে না যেগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে আছে, যেমন ভাষার কথা বলি, তো ভাষা তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে আছে। তো এই ভাষাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেমন করে আসলো, এটা শুধু চাকরি পরীক্ষার জন্য না, এটা নিজেদের জানার জন্য হলেও জানা দরকার। তো আমরা সেই বিষয়টাই শিখবো। এখন আমরা যে বিষয় শিখবো তা হচ্ছে যে বাংলা ভাষা কোথা থেকে আগমন ঘটলো, কিভাবে আসলো। ওকে, ওকে আসেন। যদি এখানে বিভিন্ন ভাষা গোষ্ঠী আগে তৈরি করা হয়েছে, প্রত্যেক মানুষ যেমন কোনো না কোনো গোষ্ঠী থেকে আগত, যেমন বংশ থেকে আগত। যদি আমাকে বলে কোন বংশ, আমি বলি যে রহমান বা মন্ডল, বেসিক্যালি আমরা মন্ডল বংশ। কেউ প্রধান, কেউ শেখ, কেউ চৌধুরী, এরকম অনেক ধরনের বংশ বা গোষ্ঠী আছে। ঠিক ভাষার ক্ষেত্রেও এরকম অনেকগুলো গোষ্ঠী আছে, বা ব্যাকরণবিদরা ভাষাগুলোকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করেছেন। এরকম কতগুলো গোষ্ঠীর যদি নাম বলি, দেখেন আছে ইন্দো কানাডিয়া ভাষা গোষ্ঠী, ইন্দো আফ্রিকা ভাষা গোষ্ঠী, ইন্দো আমেরিকা ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। তো এরকম অনেকগুলো ভাষা গোষ্ঠী আছে। আর আপনার কাছে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে আগত। এটা আপনিও জানেন, আমিও জানি। এটার উত্তর না করলেও চলবে যে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে। ওকে, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে, তার উত্তর হবে যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ওকে, তাহলে কি লিখলাম দেখেন যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে আগত হয়েছে, বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে আগত। এখন দেখেন এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এটা ইম্পর্টেন্ট আছে যে এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী দেখছি, এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে আমরা ভাগ করেছি কয় ভাগে? দুই ভাগে। একটু প্রশ্নের উত্তর করেন তো দেখি, যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে ভাগ করেছি দুই ভাগে। একটা হচ্ছে কেন্তম বা কেন্তুম, অনেকে কেন্তুম বলেছেন, আবার অনেকে কেন্তম বলেছেন। তবে কেন্তুমটাই বেশি প্রচলিত, আপনার কেন্তমই লিখবেন। একটা হচ্ছে কেন্তম, আরেকটা হচ্ছে শতম। তাহলে দেখেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কয় প্রকার? উত্তর হচ্ছে দুই প্রকার। আবার বলছি, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কেন্তম, আরেকটা হচ্ছে শতম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে, যে কেন্তম থেকে এসেছে না শতম থেকে এসেছে, এইটা আপনারা ঝটপট কমেন্ট করে আমাকে জানান। ওকে, অনেকে উত্তর করেছেন, যেমন আফিয়া সুলতানা উনি উত্তর করেছে কেন্তম শতম, আবু বকর সিদ্দিক উত্তর করেছে যে ইন্দো। ওকে, অনেকে উত্তর করেছেন, আপনাদের উত্তরগুলো ঠিক আছে। তার মানে দেখেন এই যে বাংলা ভাষা কথা বলছি, এই বাংলা ভাষা আসছে শতম থেকে। কই থেকে এসেছে?
শতম থেকে এসেছে। ওকে, এখন দেখেন এই শতম থেকে যে বাংলা ভাষা আসছে, শতম থেকে বাংলা ভাষা কিভাবে আসবে এটা আমাদের জানাটা খুবই দরকার। তো শতম নিয়ে যারা ভাষা নিয়ে গবেষণা করছেন তাদের হিস্টোরিক দিক দিয়ে আমি যদি যাই, ধরেন এই শতম থেকে ভাষা ভাঙতে ভাঙতে বা পরিবর্তিত হতে হতে একেবারে শেষ পর্যায়ে গিয়ে, কোন পর্যায়ে গিয়ে, একেবারে লাস্ট স্টেজে গিয়ে বা শেষ পর্যায়ে গিয়ে একসঙ্গে দুটো ভাষা উৎপন্ন হয়েছে। একসঙ্গে কয়টি ভাষা উৎপন্ন হয়েছে? দুটো। মনে করেন এই শতম থেকে ভাষা পরিবর্তিত হতে হতে বা ভাঙতে ভাঙতে একসঙ্গে গিয়ে দুটো ভাষা উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে অসমিয়া, আরেকটা হচ্ছে বাংলা। আশা করছি লেখা দেখতে পাচ্ছেন। হুট করে ইলেকট্রিসিটি চলে গেল, ঢাকা শহরে ইলেকট্রিসিটি যায় না বললেই চলে, খুবই কম বা রেয়ার। তারপর যখন চলে গিয়েছে কিছু করার নেই। আর আমি এই মুহূর্তে আপনাদের কমেন্ট সেকশন গুলো দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনটা স্ট্যান্ডে বা ফোনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, আর ল্যাপটপে বেসিক্যালি দেখতাম। তো যারা একটু আমাকে দেখছেন আশা করছি ঠিকঠাক দেখতে পাচ্ছেন। আসেন আমি আবার বলে দিচ্ছি, এই যে শতম আছে, এই শতম থেকে ভাষা ভাঙতে 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 একেবারে শেষ পর্যায়ে দুটো ভাষা উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমিয়া। ওকে, এখন দেখেন এই যে বাংলা আর অসমিয়া, এই দুটো ভাষা উৎপন্ন হয়েছে কোথা থেকে? এই বাংলা আর অসমিয়া উৎপন্ন হয়েছে বঙ্গকাম রূপী থেকে। ওকে, তাহলে দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষা সরাসরি বা সোজাসুজি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে বঙ্গকাম রূপী। কারণ বঙ্গকাম রূপী এই ভাষা থেকে বাংলা ভাষার মধ্যে সরাসরি আসছে বা সোজাসুজি আসছে, আর কোনো প্রকার পরিবর্তন হয়নি। তো আবার মজার বিষয় দেখেন, এই বঙ্গকাম রূপী থেকেই আবার সরাসরি আরেকটা ভাষা উৎপন্ন হয়েছে। সেই ভাষার নাম কি? তা হচ্ছে অসমিয়া বা আসামের ভাষা। তো এখান থেকে কিন্তু একজন প্রশ্নকর্তা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন। প্রশ্ন করেছেন এইভাবে যে বাংলা ভাষার সহোদরকে, প্রশ্ন কি করেছিলেন? উনি প্রশ্ন করেছিলেন যে বাংলা ভাষার সহোদরকে। দেখেন সহোদর দ্বারা আমরা কি বুঝি? সহ মানে কি? সাথে। উদর মানে কি? উদর মানে হচ্ছে পেট। সহোদর মানে কি? একই পেট থেকে জন্ম। এখন বাংলাগুলোকে কি বলেছে? যে সহোদর বলতে মানে কি? ভাই বোন হিসেবে কল্পনা করেছেন। আসলে এই ভাই বোন হিসেবে তো আমরা কল্পনা করতে পারি না। বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাও এসেছে বঙ্গকাম রূপী থেকে, অসমিয়াও এসেছে বঙ্গকাম রূপী থেকে। তার মানে বঙ্গকাম রূপী হচ্ছে জন্মদাতি বা জন্মদাতা ধরে নিলাম, তার থেকে দুটো সন্তান এসেছে, একটা হচ্ছে বাংলা আর অসমিয়া। সেই দৃষ্টিতে এটার উত্তর হবে যে অসমিয়া। যদি আপনাকে প্রশ্ন আবার ঘুরিয়ে বলা হয় যে বাংলার ভাইকে, আপনি উত্তর কি করবেন? বাংলার ভাই হচ্ছে কি বলতো? অসমিয়া। ঠিক একইভাবে যদি প্রশ্ন আরেকটু ঘুরিয়ে বলা হয় যে বাংলার বোনকে বা অসমিয়ার বোনকে, তুমি বাংলায়, আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন করতে পারবো না, এটাই ভাই বোন, এটাই যেভাবে নিতে পারেন। তার মানে এখান থেকে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। ওকে, এরপর দেখেন এই যে বঙ্গকাম রূপী, বঙ্গকাম রূপীটা আসলে কই থেকে? এই বঙ্গকাম রূপী লিখেছে, এটা গৌরী বা গৌরীয় দুটাই বলা চলে, গৌরীয় অপভ্রংশ থেকে। ওকে, এই গৌরীয় অপভ্রংশ আসছে কই থেকে? গৌরীয় প্রাকৃত থেকে। ওকে, এখন গৌরীয় প্রাকৃত কই থেকে আসছে? প্রাকৃত থেকে। তার মানে দেখেন প্রাকৃতকে, আর আরেকটা এখান থেকে ইন্টারেস্টিং প্রশ্ন আছে, যে প্রশ্ন এরকম যে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? কোন প্রকার সরাসরি সোজাসুজি কিচ্ছু নেই, শুধু যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে, তখন কিন্তু উত্তর হবে যে বাংলা এসেছে প্রাকৃত থেকে। কই থেকে? প্রাকৃত থেকে। আর যদি প্রশ্ন করে বাংলা সোজাসুজি বা সরাসরি কোথা থেকে আসছে, তখন হবে বঙ্গবঙ্গ। আর আমি যে এই পাশে যে সিরিয়ালটা দেখালাম, এই সিরিয়ালটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। কার মতে? এই পাশের সিরিয়ালটা হচ্ছে আমি লিখে দিলাম যে শহীদুল্লাহ স্যারের মতে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এই পাশে লিখে দিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, ওনার মতে এই সিরিয়ালটা। কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে এইভাবে না, উনি এই প্রাকৃত থেকে এই দিকে ভাগ করছেন দুই ভাগে। ঠিক আছে, একটা মাগধী প্রাকৃত নিয়ে এসেছেন, এরপর হচ্ছে মাগধী অপভ্রংশ। উনি শহীদুল্লাহ প্রাকৃতিক ভাগ করে দুটা, গৌরীয় প্রাকৃত, গৌরীয় অপভ্রংশ। আর হচ্ছে আপনার সুনীত কুমার চট্টোপাধ্যায় করছেন প্রাকৃতকে ভাগ করছেন যে গৌরীয় প্রাকৃত, মাগধী
প্রাকৃত। তো মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, এরপরে বাংলা ভাষার জন্ম। উনি মাগধী নিয়ে এসেছেন আর ইনি নিয়ে এসেছেন গৌড়ীয়। এটাই বেসিক্যালি পার্থক্য। ঠিক আছে, ওকে। তো এইটা হলো বাংলা ভাষার কাহিনী, বাংলা ভাষার উদ্ভব। আশা করছি এখান থেকে প্রশ্ন কি হয় আমি আপনাদের বলে দিচ্ছি। শোনেন, এখান থেকে প্রশ্ন সেভাবে আসছিল কি ভাবে, যে বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? উত্তর কি হবে বলে? উত্তর হবে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত, এক নম্বর। দুই নম্বর যেরকম যে বাংলা ভাষা সোজাসুজি বা সরাসরি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে বঙ্গগাম্ভীর্য থেকে এসেছে। আবার প্রশ্ন এরকম যে বাংলা ভাষার সহোদরকে? উত্তর হবে অসমিয়া, কারণ অসমিয়ার বাংলা বঙ্গগাম্ভীর্য থেকে এসেছে। আর যদি প্রশ্ন সেরকম যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে? তার উত্তর হবে প্রাকৃত। ঠিক আছে, আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই জায়গাতে কোনো সমস্যা থাকার কথা নয়। এরপর আসেন আমরা প্রথমত একটু বর্ণ প্রকরণ দেখে নিই। ঠিক আছে, এই বর্ণ প্রকরণ থেকে আপনাদের অহরহ প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। দেখেন, আপনাকে যদি বর্ণ নিয়ে আলোচনা করি যে বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির সাংকেতিক রূপ বা ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা কি বলি? বর্ণ বলি। ওকে, আপনাকে যদি প্রশ্ন করি, সবাই একটু উত্তর দেবেন, বলুন তো ক কি? যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ক কি, সবাই একটু ঝটপট উত্তর করতে দেখি যে ক কি। আপনি একটু ঝটপট উত্তর করতে থাকুন যে ক কি। ওকে, আপনার উত্তর করতে থাকুন। যদি বলি আপনাকে প্রশ্ন করা হয় যে ক কি, ক কি ধ্বনি না ক কি বর্ণ? হ্যাঁ, আপনারা এটার উত্তর করুন যে ক কি ধ্বনি না ক কি বর্ণ। অনেকেই উত্তর করবেন যে ক হচ্ছে ধ্বনি। ওকে, আপনার উত্তর ধরুন ঠিক। আবার অনেকে উত্তর করবে ক হচ্ছে বর্ণ। এটাও কি ঠিক? না। যদি বলেন যে ক হচ্ছে বর্ণ, আপনি যদি উত্তর করেন ক কি, যদি বলি যে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ক কি, আপনি যদি উত্তর করেন বর্ণ, তাহলে আপনার উত্তরটি ভুল। ঠিক আছে, এখন দেখেন আপনাকে যদি প্রশ্ন করি যে ক কি, ওকে, এখন বলবো তাহলে অবশ্যই আগে বলছি বর্ণ হয়নি, এখন দেবো ধ্বনি। এখন যখন যে ক ধ্বনি, তাহলেও আমি উত্তর বলবো ভুল। তখন আপনি ভেবে জায়গায় খেয়ে যেতে পারেন। তো বলবো যে আপনি একবার বলছেন ক বর্ণ না ধ্বনি, আবার আরেকবার বলছেন যে ক ধ্বনি না ক হচ্ছে বর্ণ। দেখেন, বিষয়টা হচ্ছে এই জায়গাতেই। কথা হচ্ছে যে ধ্বনি কি? যে ধ্বনি হচ্ছে যা আপনি উচ্চারণ করবেন। যখন আমি আপনাকে উচ্চারণ করে বলছিলাম ক কি, তখন কিন্তু হয়ে যাবে কটা হচ্ছে ধ্বনি। কিন্তু যখন আমি আপনাকে লিখে বলবো, দেখেন এখন লিখে দিয়েছি, লিখে দিয়ে বলছি যে ক কি, তখন কিন্তু ক আর ধ্বনি না, তখন ক হয়ে যাবে বর্ণ। ঠিক একই ভাবে আপনাকে যদি এখন যদি বলি যে ছ কি, দেখেন ছ কি, আপনি কি ছ কে ধ্বনি বলতে পারবেন? না, তখন এই ছটা হয়ে গেছে বর্ণ। কি হয়ে গেছে? বর্ণ, কারণ ধ্বনি নির্দেশক চিহ্ন। কিন্তু আপনাকে এখন যদি আমি উচ্চারণ করে বলি যে প কি, সবাই একটু কমেন্ট করেন। যদি আপনাকে প্রশ্ন করি যে এখন প কি, এখন কিন্তু প কে আর আপনি বর্ণ বলতে পারবেন না। এখন প কে কি বলছেন আপনি? এখন প কে আপনি বলছেন ধ্বনি। বিষয়টা হচ্ছে এই জায়গাতে, যখন আপনি উচ্চারণ করবেন তখন হচ্ছে ধ্বনি, আর যখন আপনি লিখে প্রকাশ করবেন তখন হচ্ছে বর্ণ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা খুবই সহজ প্রশ্ন, এই যে বর্ণ, এবার প্রশ্নের উত্তর দিবেন। বলেন তো দেখি বর্ণ কত প্রকার? এই যেখানে বর্ণ আছে, বর্ণ কত প্রকার জানা আছে? অবশ্যই জানা আছে, এটা জানা থাকবে না কেন? এটা খুবই সহজ। বর্ণ হচ্ছে দুই প্রকার। দেখেন বর্ণ কত প্রকার? বর্ণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বরবর্ণ। কি বর্ণ? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি আছে? স্বরবর্ণ আছে 11টি। ওকে, আর এই পাশে লিখলাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 39টি, তাই না? তাহলে মোট পাচ্ছি কতটি? 50টি। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি, আপনাকে যদি প্রশ্ন করি যে মোট বর্ণমালা কতটি, সবাই একটু ঝটপট উত্তর করেন। এটা খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল প্রশ্ন। মোট বর্ণমালা কতটি? হ্যাঁ, ঝটপট এটার উত্তর করেন। যে আমি বললাম যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, তাহলে বর্ণমালা কতটি?
ঝটপট দেখুন যে বর্ণমালা কতটি। ওকে, এখানে অনেকজন অনেক রকম উত্তর করেন। কেউ বলেন যে বর্ণমালা হচ্ছে একটি, কেউ বলেন বর্ণমালা হচ্ছে 50টি, কেউ বলে ফেলেন 39টি, কেউ বলেন 49টি। তাহলে এখান থেকে অপশন বাছাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে গুলো তো একটু বড় সড়ো আছে, কিন্তু এইটাতে একেবারেই ছোট, তার মানে কি এটা একবারে বাদ, তাই না? বিষয়টা কি এরকম না? এই জায়গাতে আমাদের ভুলগুলো হয়ে যায়। আর ভুল হওয়ার বড় আরেকটা কারণ কি জানেন? যখন প্রশ্ন করে মোট, আর আমরা মোট মানেই বুঝি যে অবশ্যই একের অধিক হবে, কিন্তু আসলে এই মোট দ্বারা একের অধিক হওয়ার সুযোগ নেই। বাংলায় মোট বর্ণমালা বলুক আর বর্ণমালার বলুক, যেভাবে বলুক না কেন, এটার উত্তর হবে একটি। এখন প্রশ্ন করতে পারেন যে বর্ণমালা একটি, এটা কিভাবে সম্ভব? দেখেন, খুবই সহজভাবে সম্ভব। আসলে একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। এই যেখানে স্বরবর্ণ আছে কতটি? 11টি। স্বরবর্ণ কতটি আছে? 11টি। এখন দেখেন এই যে 11টি স্বরবর্ণ আছে, এই 11টি স্বরবর্ণকে আপনি ফুলের সঙ্গে তুলনা করবেন। কিসের সঙ্গে? ফুলের সঙ্গে। ধরেন এখানে স্বরবর্ণ হচ্ছে 11টি, তার মানে এখানে আপনি ফুল ধরেন বকুল ফুল। কি ফুল? বকুল ফুল। বকুল ফুল আছে 11টি, ধরে নিলেন। আবার এখানে ব্যঞ্জন বর্ণ আছে কতটি? 39টি। ঠিক এটার জন্য বকুল ফুল ধরেন, ব্যঞ্জন বর্ণের জন্য বকুল ফুল পেন কয়টি? 39টি। তাহলে মোট ফুল পেন কতটি? দেখেন মোট মোট ফুলের সংখ্যা হচ্ছে 50টি। এখন আমি যদি আপনাকে 50টি ফুল দিয়ে বলি যে আপনি মালা গাঁথুন, আপনি কি করবেন? একটা মালা গাঁথবেন। এই মালার মধ্যে আপনি ফুল রাখবেন কয়টি? 50টি। দেখেন এই 50টি বকুল ফুলকে যখন মালা গাঁথবেন, তখন আপনাকে কি বলছেন? যে বকুল ফুলের মালা। কিসের মালা? বকুল ফুলের মালা। মালা পাচ্ছেন কয়টা? একটা। কিন্তু একটা মালার মধ্যে বকুল ফুল থাকছে কয়টি? এই একটা মালার মধ্যে বকুল ফুল থাকছে 50টি, তাই না? তাহলে ঠিক একইভাবে আমি যদি আপনাকে 50টি বর্ণ দিব, 50টি কি বর্ণ দিলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে মোট বর্ণ দিলাম 50টি। এখন 50টি বর্ণ দিয়ে আপনাকে যদি বলি যে আপনি মালা গাঁথবেন, তাহলে আপনি মালাটা গাঁথলে কিসের মালা হয়ে যাবে? বর্ণের মালা। আর বর্ণের মালাকে আমরা কি বলি? বর্ণমালা। তাহলে বর্ণমালা পাবেন কয়টি? একটি। কিন্তু এই বর্ণের মালার মধ্যে আপনার বর্ণ থেকে মোট কতটি? এই বর্ণ থেকে মোট হচ্ছে 50টি। এই জন্য মনে রাখবেন যে বাংলায় মোট বর্ণমালা একটি, কিন্তু বর্ণ কতটি? বর্ণ হচ্ছে 50টি। আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে কোনোভাবেই ভুল করা যাবে না। এবার আসেন, যেহেতু বর্ণমালা নিয়ে বর্ণ নিয়ে কথা হচ্ছে, তাহলে আসেন আমরা একটু স্বরবর্ণ নিয়ে একটু আলোচনা শিখি। ঠিক আছে? ওকে, এখন আপনি বলবেন যে ভাইয়া এসে আমাকে এই বুড়ো বয়সে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছে। বিষয়টা খুবই অপ্রীতিকর এবং লজ্জাজনক, কিন্তু আমাদের জন্য দুঃখের বিষয় এই স্বরবর্ণ থেকেই অনেক প্রশ্ন আসলে আমরা এইটাই মিস করে ফেলি। ওকে, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। আশা করছি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন। ইলেকট্রিসিটি চলে এসেছে, তো আমি একটু পিসিতেও কানেক্ট করে নিলাম যে আপনি কমেন্ট গুলো জাস্ট দেখার জন্য। সবই আসে কিন্তু কমেন্ট সেকশনটায় আসছে না, লোডিং দেখাচ্ছে। ওকে,
আচ্ছা, এর মধ্যে অনেকে এসে কমেন্ট করেছেন, যাদের কমেন্টগুলো চেক করতে পারে নাই। ঠিক আছে, অনেকে কমেন্ট ঠিকঠাকই দিয়েছিলেন। চলো তাহলে আমরা এই মুহূর্তে স্বরবর্ণ শিখে ফেলি, যে স্বরবর্ণের এ টু জেড শিখবো, যে স্বরবর্ণ থেকে কি কি প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে আসতে পারে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। অনেকেই উত্তর ঠিক দিয়েছিলেন যে বর্ণমালা কতটি, তবে দু একজন ভুল দিয়েছিলেন, ব্যাপার না। শুরু করি। আচ্ছা, এবার আমরা শিখবো স্বরবর্ণ। প্রশ্ন করেছেন যে স্বরবর্ণ কতটি, জানেন যে স্বরবর্ণ 11টি। দেখেন স্বরবর্ণের প্রথমটা হচ্ছে অ, ওকে, এরপরটা হচ্ছে আ, এরপর হচ্ছে হ্রস্বই, এরপর হচ্ছে দীর্ঘই, এরপর হচ্ছে হ্রস্ব, এরপর হচ্ছে দীর্ঘ, এরপর হচ্ছে রি, ওকে, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে ওই, এরপর হচ্ছে ও, এরপর হচ্ছে ও। এই হচ্ছে মোট স্বরবর্ণ কয়টি? 11টি। আসেন প্রথমেই শিখবো হচ্ছে কার। দেখেন এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে শেখা যায়। তো আপনি যদি না মনোযোগ দেন পারবেন না। প্রশ্ন আসতে পারে যে কার কয়টি, হ্যাঁ এটা আপনিও জানেন আমিও জানি যে কার হচ্ছে 10টি, খুব সহজ প্রশ্ন। কার কয়টি? 10টি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে কার নেই কার, তখন উত্তর দিবেন কি যে আমার কার নেই আর অয়ের কার নেই, এই তো। হ্যাঁ আসলে আমারও কার নেই। আর এই যে এই অ বলতে অন্য কোনো অ না, এই যে এখানে অ দেখছেন যাকে আপনারা আদর করে স্বরীয় ডাকেন, এই অয়েরও কার নেই। আর বাকি যে এখানে 10টা বর্ণ আছে, প্রত্যেকটা 10টা বর্ণের কি আছে? কার আছে। এই অয়ের যেহেতু কার নেই, এই জন্য এই অকে বলা হয় নীলিন বর্ণ। আর এইটাও পরীক্ষায় এসেছিল যে নিচের কোনটি নীলিন বর্ণ, পরীক্ষায় কি এসেছিল যে নিচের কোনটি নীলিন বর্ণ। তাহলে এখন কি বলবেন যে নীলিন বর্ণ কোনটা? উত্তর হবে অ। কেন নীলিন বর্ণকে আমরা অকে কেন নীলিন বর্ণ বলছি? কারণ অ এর কোনো কার নেই, ওকে। এই জন্য অকে বলা হয় নীলিন বর্ণ, অথবা বর্ণহীন বর্ণ, অথবা রংহীন বর্ণ। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখবো হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। কি শিখবো? হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। এটা ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখেন হ্রস্ব স্বর আছে হচ্ছে 4টি, হ্রস্ব স্বর কয়টি আছে? 4টি। আর দীর্ঘ স্বর আছে 8টি। দীর্ঘ স্বর কয়টি আছে? 8টি। আবার দেখেন আমি কি বললাম যে হ্রস্ব স্বর আছে কয়টি? 4টি। তাহলে আপনাকে প্রশ্ন করি দীর্ঘ স্বর কয়টি আছে? সবাই ঝটপট কমেন্ট করে লিখুন তো যে দীর্ঘ স্বর কতটি আছে। আপনাকে প্রশ্ন করেছি যে হ্রস্ব স্বর 4টি, তাহলে দীর্ঘ স্বর কয়টি হবে? দেখি কার ব্রেনটা শার্প আছে, কে উত্তর ঠিকঠাক লিখতে পেরেছেন। এই তো দেখছেন। হ্যাঁ, আসিফুর রহমান তৌকির, আপনি খুবই চালাক। আশা করছি আপনি খুবই ভালো করবেন। আপনি উত্তর ঠিক লিখেছেন। আপনি উত্তর লিখেছেন 7টি। এর মধ্যে স্বাধীন কুমার উত্তর লিখেছেন ভুল 8টি, সজিবুর রহমান আবেগে লিখেছেন 6টি। এই ভুল করা যাবে না। আমি বলেছি 8টি, তার মানে উত্তর যে 8টি বিষয়টা এমন না। খুবই সিম্পল হিসাব। দেখেন মোট স্বরবর্ণ কয়টি? 11টি। এই 11টি স্বরবর্ণের মধ্যে যদি হ্রস্ব স্বর 4টি হয়, বাকি স্বরগুলো কি স্বর? দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর কি 8টি হবে? না, 7টি হবে। আমি মুখে বলেছি 8, কিন্তু আমি লেখার সময় ঠিকই কত লিখেছি? 7টি লিখেছি। তার মানে মনে রাখবেন যে হ্রস্ব স্বর হচ্ছে কয়টি? 4টি। আর দীর্ঘ স্বর কয়টি? দীর্ঘ স্বরে 7টি। এবার এই হ্রস্ব স্বর 4টি, এভাবে এগুলো মনে রাখার টেকনিক আছে। টেকনিক হচ্ছে একটু ফানি, কিন্তু জাস্ট পজিটিভলি নিবেন। টেকনিক হচ্ছে একটা ধরবো, একটা ছাড়বো, ঠিক আছে? এটা হচ্ছে হ্রস্ব স্বরের টেকনিক। আপনাকে যদি প্রশ্ন করি যে হ্রস্ব স্বরের টেকনিক কি, তাহলে আপনি খাতায় লিখে রাখুন যে টেকনিক হচ্ছে একটা ধরবো, একটা ছাড়বো, ওকে। কি লজ্জা পেয়ে গেছেন? আসলে লজ্জা পাওয়ারই কথা। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে রসস্বর টেকনিক কি, তাহলে কিন্তু এভাবে বলবেন না। এভাবে বললে আসলে মানুষের লজ্জা দিবে। বলবেন যে একটা স্বরবর্ণকে ধরবো আর একটা স্বরবর্ণকে ছাড়বো, আর এইভাবে আমরা রস্য স্বর বের করবো। এটা হচ্ছে টেকনিক। যেমন দেখেন প্রথমেই আমি ধরলাম অকে, কাকে ধরলাম? অকে। ছাড়বো কাকে? আকে। ধরবো কাকে? রস্যইকে। ছাড়বো কাকে? দীর্ঘইকে। আবার ধরবো কাকে? হ্রস্ব উকে। ছাড়বো কাকে? দীর্ঘ উকে। এরপরে ধরবো কাকে? রিকে। কাকে ধরবো? রিকে। দেখেন রিকে ধরে আটকে যাব, আর আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ রি এর মাঝে ঝামেলা আছে। বলেন কি আছে? রি এর মাঝে ঝামেলা আছে।
কারণ রিকার এখন দেখেন এই রি এর মধ্যে ঝামেলা থেকে আবার একটা প্রশ্ন হয়ে যায়। প্রশ্ন কি, যে এখন প্রশ্ন করতে পারেন যে আগে দেখেন আমরা ধরতে পেরেছি কয়টা, চারটা, 1 2 3 4, চারটা ধরতে পেরেছি, মোড়া বুঝে চারটা হচ্ছে রসস্বর, কয়টা রসস্বর, চারটা। ওকে, এখন প্রশ্ন করতে পারেন যে রি এর মাঝে কি ঝামেলা আছে, যে ঝামেলার কারণে আটকে গেলেন। দেখেন রি এর মাঝে ঝামেলাটা হচ্ছে যে রি কারকে অনেক ভাষাবিজ্ঞানী বা ব্যাকরণবিদ স্বরবর্ণ মনে করেন না। এরকম একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবি ঠাকুরও রি কারকে স্বরবর্ণ মনে করেন না। উনি একটা ব্যাকরণ লিখেছিলেন, সেই ব্যাকরণটার নাম হচ্ছে বিশ্বভারতী বাংলা, বিশ্বভারতীয় বাংলা ব্যাকরণ, এরকম একটা গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থ উনি বেশ কিছু প্যাচ লাগিয়ে গিয়েছেন, তার মধ্যে এখানে একটা প্যাচ লাগানো আছে। আর পরবর্তী প্যাচ গুলো আমরা ক্লাসে শিখবো, যেমন সমাসের মধ্যে প্যাচ লাগাইছেন, উনি কারকেও প্যাচ লাগাইছেন, মানে বিশেষ বিশেষ জায়গাতে উনি বিশেষ বিশেষ একটা প্যাচ লাগিয়ে দিয়ে গেছেন, তবে সঠিক ব্যাখ্যা খুব ভালো করে দেননি। ওকে, ওই বিষয়ে আমরা পড়ে যাই। তার মধ্যে দেখেন যেহেতু ওনার মতো মনীষী বা একজন ব্যাকরণবিদ রিকার স্বরবর্ণ, এই জন্য পরীক্ষা এসেছিল এরকম যে নিচের কোনটিকে অনেকেই স্বরবর্ণ মনে করেন না। পরীক্ষা কি এসেছিল, পরীক্ষা এসেছিল যে নিচের কোনটিকে অনেকেই স্বরবর্ণ মনে করেন না, উত্তর হচ্ছে রিকার। ওকে, তো তাহলে দেখেন আমরা হ্রস্ব পেয়েছি কয়টা, চারটা, আর দীর্ঘস্ব পেয়েছি কয়টি, সাতটি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা কার শিখলাম, এখন শিখবো হচ্ছে ফলা। এখন কি শিখবো, ফলা শিখবো। ফলা কয়টি, আমরা সবাই জানি যে ফলা কয়টি, সবাই ঝটপট উত্তর কোনটা দেখি যে ফলা কয়টি, সবাই ঝটপট উত্তর করুন, ফলা কয়টি। জানি এটা আপনারা পারেন যে ফলা হচ্ছে 6টি। ওকে, এই 6টি ফলা, এটা মনে রাখার শর্টকাট টেকনিক আছে। ওকে, এই ফলা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে যে আপনারা শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারকে হয়তো অনেকে চেনেন, তাই না? শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারকে চেনেন। এই শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের একটা উপন্যাস ছিল, আপনারা অনেকে পড়েছেন কিনা জানি না, উপন্যাসের নাম হচ্ছে আমার আছে জল। এই উপন্যাসটা পড়েছেন? যদি পড়ে থাকেন ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। এই একই নামে আরেক উনি আবার সিনেমাও তৈরি করেছিলেন, সেই সিনেমার নাম হচ্ছে আমার আছে জল। আর এই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করে বিদ্যা সিনহা মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ওকে, তো আমরা এই ফলার ক্ষেত্রে যে সিনেমার নামটা বললাম, এই নামটা হালকা একটু ঘুরিয়ে বলবো, একটু এডিট করে বলবো, কারণ কি এখন যেহেতু এডিটের যুগ, একটু এডিট করে বলি। এখানে সিনেমার নাম হচ্ছে আমার আছে জল, আর আমরা আমার আছে জল না মনে রেখে মনে রাখবো যে মনে রবে জল। কি মনে রাখবো, যে মনে রবে জল। আর জল বানানটা একটু দেখে নেবেন, অনেকে আবার আবেগে বর্গীয় জ দিয়ে ফেলেন, তবে এখানে বর্গীয় জ না দিয়ে অন্তস্থীয় জ দিবেন, ঠিক আছে? তার মধ্যে এখানে এখানে মত হচ্ছে মফলা, নত হচ্ছে নফলা, রত হচ্ছে রফলা, বত হচ্ছে বফলা, ঠিক একইভাবে যত হচ্ছে জফলা এবং লতে হচ্ছে লফলা। এই যে 6টা ফলা আছে, এই 6টা ফলা আছে, ঠিক আছে? এর বিষয়ের ফলা নেই, মনে থাকবে না? আশা করছি মনে থাকবে। এবং এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন শিখলাম যা পরীক্ষায় আসে এবং অনেকবার আসছে। একটু বলবেন যে আপনারা কি বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন তাহলে ডান লিখে একটু জানাবেন। আর যারা এখনো আমাদের লাইভটা শেয়ার করেননি, একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের রিচটা একটু বাড়বে। যত বেশি রিচ বাড়বে তত বেশি আমাদের উদ্দেশ্যগুলো মানে সফল হবে বা সফল হওয়ার দ্বার পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এইটুকুর মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে আমাকে জানাবেন। এখানে আমি আপনাকে রিপিট করে দিয়ে এগুলো শেষ করে দিচ্ছি। দেখেন আমি বলেছিলাম যে স্বরবর্ণ কতটি, 11টি। এই তো 11টি স্বরবর্ণ, এর মধ্যে কিন্তু অ, অ এর মধ্যে কোনো আনুষ্ঠানিক কার কয়টি, কার হচ্ছে 10টি, কার কয়টি, 10টি। কার কার নেই, আপনার কার নেই, হ্যাঁ আপনারও কার নেই, আমারও কার নেই, ইনশাআল্লাহ হবে, ঠিক আছে? তাহলে এই কার নেই কার অ এর, এই জন্য অ কে বলা হচ্ছে নীলিন বর্ণ। কি বর্ণ শিখলাম, নীলিন বর্ণ। এরপরে শিখলাম হ্রস্ব স্বর। কি শিখলাম, হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর টেকনিক কি, একটা ধরবো একটা ছাড়বো, তাই না? হ্যাঁ, এইটাই টেকনিক, যে একটা ধরবেন একটা ছাড়বেন, এইভাবে আমরা একটা ধরতে পেরেছি। এই জন্য হ্রস্ব স্বরটা 4টি, হ্রস্ব স্বর কয়টি, 4টি। বাকি স্বরগুলো কোন স্বর, দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর কয়টি, 7টি। ওকে, এরপর শিখলাম ফলা। ফলা আছে 6টি টেকনিক, কি, মনে রবে জ। এই তো আপনারা শিখে ফেলেছেন।
ওকে, এরপর আসেন আমরা আরেকটা বিষয় শিখবো, তা হচ্ছে এবার শিখবো একটু ব্যঞ্জন বর্ণ নিয়ে। ঠিক আছে, ব্যঞ্জনে আমরা শিখবো বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় বর্ণ। বর্গীয়টা জানেন যে 25টি। আপনাকে যদি বলা হয় যে স্পর্শ বর্ণ কয়টি, সবাই ঝটপট উত্তর করে দেখে যে স্পর্শ বর্ণ কয়টি। আপনি একটু আমাকে জানাবেন যে স্পর্শ বর্ণ কতটি। ওকে, ঠিক করে আপনি লিখে দেন, আমি বর্গীয় বর্ণ লিখে ফেলি। দেখেন বর্গীয় বর্ণ হচ্ছে 25টি, আর বর্গ আছে কয়টা? 5টা বর্গ। কয়টা বর্গ আছে? 5টা বর্গ। আসেন বর্গগুলো কি কি। বর্গ হচ্ছে ক, আচ্ছা একটু বড় করে লিখি, ক, চ, ট, ত, প। এই হচ্ছে 5টা বর্গ, ক চ ট ত প, প। তারপর আছে হচ্ছে খ, এরপর আছে হচ্ছে গ, এরপর আছে ঘ, এরপর হচ্ছে উম, চর পর হচ্ছে ছ। এখান থেকে আমরা অনেক কিছু শিখবো, দ্বিতীয় জ, ঝ, এম। তারপর আছে হচ্ছে ঠ, এরপর আছে হচ্ছে ড, এরপরে ঢ, এরপরে মূর্ধন্য। তারপরে আছে থ, এরপরে আছে দ, এরপর আছে ধ, এরপর আছে দন্তন্য। পরপরে আছে প, ব, ব, ভ, ম। এই তো 25টা বর্ণ। এই 25টা বর্ণকে আমরা বলছি বর্গীয় বর্ণ। আর অনেকেই উত্তর করেছেন যে হচ্ছে স্পর্শ বর্ণ 16টি। এটা হচ্ছে ভুল, ওটা আমি পরে ব্যাখ্যা করছি। দেখেন এই যে 25টি বর্ণ বর্ণ আছে, এই 25টি বর্ণকে বলছি আমরা বর্গীয় বর্ণ। এই 25টি বর্ণকে কি বর্ণ বলছি? এই 25টি বর্ণকে বলছি আমরা বর্গীয় বর্ণ। ক্লিয়ার? এগুলোকে বলছি বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগে ভাগ করতে হলে একটা টান দিলেই হবে, এক টান দিলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, দেখেন এই পাশের বর্ণগুলোকে বলছি আমরা অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি। এই পাশের বর্ণগুলোকে বলছি আমরা ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ। একটু মনোযোগ দেবেন, এখান থেকে অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, আপনার একবারে হয়ে যাবে। এখন বলতে পারি যে অঘোষ কি, অর্থাৎ যে ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারণ করতে গেলে গলার কোথাও মানে ঘর্ষণ হয় না বা স্বরতন্ত্র কাঁপে না, অনুরণিত হয় না, আমরা তাকেই বলছি অঘোষ বর্ণ। আর যে ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্র বা গলা কেঁপে ওঠে বা কম্পিত হয় বা অনুরণিত হয়, তাকে বলছি আমরা ঘোষ বর্ণ। খুবই সিম্পলি, আপনি যদি উচ্চারণ বন্ধ ক, সবাই যে যেখানে আছে মধ্যে উচ্চারণ করেন ক, দেন ক কিন্তু কন্ট্রোনাল থেকে ইজিলি উচ্চারণ হচ্ছে, কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। কিন্তু এবার উচ্চারণ করতে ঘ, ঘ, দেন ঘ উচ্চারণ করতে গেলে দেখবেন যে আপনার গলা বা স্বরতন্ত্র বা কেঁপে উঠছে বা অনুরণিত হচ্ছে। এই জন্য আমরা এই পাশে বর্ণগুলিকে বলছি ঘোষ বর্ণ। আবার এইগুলোকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। দেখেন একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। একটা হচ্ছে অল্প প্রাণ, একটা হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ মানে কি? যে ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারণ করতে গেলে ফুসফুসজাত বাতাস বেশি বের হয়, আমরা তাকে বলছি মহাপ্রাণ। আর যেগুলো উচ্চারণ করতে গেলে ফুসফুসজাত বাতাস কম আসে বা বেরি হয় না বলতে পারি, এরকম হচ্ছে অল্প প্রাণ। যেমন দেখেন ক, এটা হচ্ছে অল্প প্রাণ। খ হচ্ছে মহাপ্রাণ। ঠিক একইভাবে গ হচ্ছে অল্প প্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ। আর এই পাশে এগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ। ঠিক আছে? তাহলে দেখেন এই ক হচ্ছে অঘোষ অল্প প্রাণ, আর খ হচ্ছে অঘোষ মহাপ্রাণ। এখন অল্প প্রাণ আর মহাপ্রাণ নিয়ে প্যাঁচ লাগে যায় বা ঝামেলা বেঁধে যায়। আমরা এই ঝামেলা থেকে ইজিলি মুক্তি লাভ করতে পারি। কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারি? কিচ্ছু না, আপনি সবাই মানে বর্ণগুলো মুখের কাছে হাত রাখবেন। দেন যদি বলে যে কোন একটা বর্ণ বের করে বলে এই বর্ণটা অল্প প্রাণ না মহাপ্রাণ, তাহলে মুখের কাছে হাত রাখবেন। মুখের কাছে হাত রেখে দেখবেন যে বর্ণটা উচ্চারণ করতে বাতাস বের হয় কিনা। যদি বাতাসে হাতে লাগে তাহলে মানে মহাপ্রাণ, আর না লাগলে অল্প প্রাণ। দেখেন সবাই মুখে চিনেন উচ্চারণ করেন ক, ক, দেন ক উচ্চারণ করার সময় বাতাস কিন্তু আপনার হাতে লাগবেই না, খুঁজেই পাবেন না। কিন্তু আপনাকে উচ্চারণ করতে খ, সবাই মুখের কাছে হাত নিয়ে উচ্চারণ করতে খ। দেখেন খ উচ্চারণ করার সময় আপনার ফুসফুস লাগবে, বাতাস এসে আপনার হাতের তালুতে আঘাত প্রাপ্ত হবে। তার মানে যেটাতেই বাতাস লাগবে তা হচ্ছে মহাপ্রাণ, আর যেখানে বাতাস লাগবে না তা হচ্ছে অল্প প্রাণ। আশা করছি বুঝতে পেরেছেন।
এবার দেখেন ঠিক একইভাবে আপনাকে যদি উচ্চারণ করতে বলে ভ, সবাই একটু ভয়ের উচ্চারণ স্থানটা দেখেন তো, দেখেন ভ উচ্চারণ করার সময় দেখবেন যে আপনার বাতাসি আপনার হাতের তালুতে লাগবে, আর এই জন্য আমরা একে বলছি মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, সহজ না? আর এই পাশে যেগুলো আছে এই পাশ থেকে অল্প প্রাণও বলে, অঘোষও বলে, আবার এই পাঁচটার আরেকটা নাম আছে নাসিক্য বর্ণ বলা হয়। কেন নাসিক্য বর্ণ বলছি? কারণ এই পাঁচটা উচ্চারণ করতে গেলে নাকের সাহায্য লাগবে, এই জন্য এই পাঁচটা বর্ণকে আবার বলা হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কিন্তু পাঁচটি না, কিন্তু এই পাঁচটা নাসিক্য, এছাড়া আরো দুটো বর্ণ আছে নাসিক্য, তা হচ্ছে একটা অনুস্বর আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। দেখেন এই দুটোও কিন্তু নাসিক্য বর্ণ, কিন্তু অনুস্বর আর চন্দ্রবিন্দু বর্গীয়র মধ্যে না। যদি আপনার প্রশ্ন করে যে মোট নাসিক্য বর্ণ কয়টি, উত্তর হবে 7টি, এই যে 5টা, এই যে 2টা, কিন্তু বর্গীয়র মধ্যে নাসিক্য কয়টি, উত্তর হবে 5টি। ঠিক আছে, সো একটু মাথায় রাখবেন। এখন দেখেন আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে স্পর্শ বর্ণ কয়টি, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন স্পর্শ বর্ণ 25টি, তো উত্তর হবে ভুল। মনে রাখবেন যে স্পর্শ বর্ণ, এখানে লিখে দিলাম, স্পর্শ বর্ণ আছে হচ্ছে 16টি। কয়টি আছে? 16টি। কিভাবে 16টি দেখেন, এই যে এই পাশে অল্প প্রাণ মানে নাসিক্য আছে, এই নাসিক্যটা বাদ। ঠিক আছে, তাহলে কয়টা বাদ গেছে? 5টা বাদ দিয়েছে। আবার চ, ছ, জ, ঝ, এই যে 4টা, এই 4টাকে বলছি আমরা দৃষ্ট ধ্বনি। কি বলছি? দৃষ্ট ধ্বনি। তাহলে 5 আর 4 এর 9টা বাদ গিয়েছে। আপনার মোট বর্ণ ছিল 25টি, 25 এর মধ্যে 9 বাদ দিলে থাকে কয়টি? 16টি। আর এই 16টি হচ্ছে আমরা বলছি স্পর্শ বর্ণ। এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে বাংলা একাডেমির কথা। বাংলা একাডেমির প্রমিত সর্বশেষ ব্যাকরণ গ্রন্থ আছে, যে বাংলা ভাষার ব্যাকরণ, প্রমিত ব্যাকরণ, এই ব্যাকরণে লেখা আছে যে স্পর্শ বর্ণ 16টি। তো আপনার যদি অপশনে 16টি থাকে তাহলে উত্তর অবশ্যই 16টি লিখবেন। ঠিক আছে, ওকে। তবে এই 16টি না 25টি, এটা কিন্তু আপনি অপশন দেখেই বুঝতে পারবেন। দেখেন এটার উত্তর কিভাবে করবেন একটু বলে দিই, কারণ এটা আপডেট সব জায়গায় যায়নি। দেখেন অপশনে যদি অপশন থাকে 16টি, তার মানে যিনি প্রশ্ন করেছেন উনি অবশ্যই 16 উত্তর করেছেন। কারণ 16 না থাকলে উনি অপশনে 15 দিতেন, 20 দিতেন, 25 দিতেন, 30 দিতেন, কখনোই 16 দিতেন না। আর যদি অপশনে 16 থাকে তার মানে অবশ্যই 16টাই উত্তর করতে হবে। ঠিক আছে, আশা করছি 16 25 এর কোনো প্রবলেম থাকবে না। এরপর দেখেন ধ্বনি এবং গণ থেকে কিছু আরো কিছু বিষয় আছে যেগুলো একটু আপনারা, স্যার ওল্ড এডিশনে 25 আছে, হ্যাঁ আমি ওইটাই বললাম যে ওল্ড এডিশনে 25 আছে, কিন্তু নিউ এডিশনে 16, এটা জেনে রাখবেন। এরপরে ধ্বনি এবং গণ থেকে কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো আপনারা নিজেদের একটু পড়ে নিতে হবে, অথবা নেক্সট ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো যারা এখনো আমাদের কোর্সগুলোতে এনরোল করেননি তারা প্লিজ দ্রুত এনরোল করে ফেলুন, এবং আমাদের যে শীটগুলো আছে এই শীটগুলো কালেক্ট করুন। খুবই চমৎকার শীট, একদম যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। দেখেন ছোট্ট একটা শীটের মধ্যে আপনি বাংলার ব্যাকরণের জন্য, সাহিত্যের জন্য যা যা লাগবে সব দেওয়া আছে। আর বাজারে বইগুলোতে অনেক দেওয়া থাকে, হ্যাঁ ওইগুলো পড়া দরকার, কিন্তু এগুলো আপনার শেষ মুহূর্তে সাজেশন আকারে কাজে দিবে। ঠিক আছে, আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাদের মার্চ ফরওয়ার্ডের সঙ্গেই থাকবেন। নেক্সট ক্লাস অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে হবে, ওখানে একদম বাংলার দ্বিতীয় লেকচার শীট এবং ফার্স্ট লেকচার শীটের যেগুলো আরো কিছু মেইন টপিক আছে সবগুলো ওখানে খুব চমৎকার করে আলোচনা করা হবে। আশা করছি আপনারা সবাই দ্রুত আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবেন, এবং ওই প্রাইভেট গ্রুপে আপনাদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবে। ঠিক আছে, যারা এতক্ষণ থেকে আমার সঙ্গে ক্লাসটা করেন আশা করছি ক্লাসটা এনজয় করেছেন। আর একটু জানাবেন যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আমার তথ্যে যদি মিসলিডিং হয়ে থাকে সেটা আমাকে জানান, আমি কিছুক্ষণ আছি আপনাদের সঙ্গে 2 থেকে 3 মিনিট কথা বলে ক্লাসটা শেষ করছি। ওকে, এর মধ্যে আবু বকর সিদ্দিক তোমাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ জানিয়েছেন। রিয়া স্টাডিও থ্যাংক ইউ জানিয়েছেন। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষী বা যারা এই মুহূর্তে জব প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমাদের কার্যক্রমের কথা জানাবেন। তাহলে আমরা আমাদের যে লক্ষ্যগুলো আছে যে আমাদের দেখেন আমরা কিন্তু খুবই অল্প টাকায় বলতে পারেন, একদম নামমাত্র একটা মূল্য নিয়ে আমরা আপনাদেরকে খুব ভালো একটা কোয়ালিটিফুল সার্ভিস প্রদান করছি। ঠিক আছে, তো এই সার্ভিসটা যত বেশি আমরা রিচ করতে পারবো আমরা তত বেশি আমাদের নিজের জায়গা থেকে মানে ভালো ফিলটা করব। আর মায়া ছড়ানোর কাজে যেহেতু আমরা নেমেছি, তো আপনাদের সাহায্য সহযোগিতা তো মানে একান্তভাবে কাম্য। আপনারা আমাদের পাশে থাকবেন এইটাই সবসময় আশা করছি এবং করি। ঠিক আছে, ওকে। আর সবাই একটু আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি।
সবকিছু যেন আমার ঠিকঠাক মতো চলে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।